হ্যালো স্টুডেন্টস, ট্রানজিস্টার 02 ট্রানজিস্টার সিরিজে এটা দ্বিতীয় ক্লাস এবং ট্রানজিস্টারের প্রথম ক্লাসে আমরা ট্রানজিস্টারের কনস্ট্রাকশন, বেসিক স্ট্রাকচার এবং ট্রানজিস্টারের ওয়ার্কিং প্রিন্সিপাল নিয়ে বিস্তারে আলোচনা করেছি। এবং লাস্ট ক্লাসের শেষে আমি যেমনটা বলেছিলাম কি পরবর্তী ক্লাসে আমি ট্রানজিস্টারের কারেন্ট নিয়ে আলোচনা করব এবং ট্রানজিস্টার কারেন্টের সাথে রিলেটেড কিছু টার্ম নিয়ে আমাদের মূল আলোচনাটা কিন্তু এগোবে। যথারীতি লাস্টের ক্লাসের রেস ধরে বলি কি ট্রানজিস্টার বেসিক্যালি কি, অ্যাকর্ডিং টু কনস্ট্রাকশন ট্রানজিস্টার হচ্ছে তিনটে সেমিকন্ডাক্টর মেটেরিয়াল যদি ব্যাক টু ব্যাক, সাইড টু সাইড যদি কানেক্ট হয় তাহলে একটা ট্রানজিস্টার তৈরি করতে পারে। কিন্তু এই কানেকশনটা তিনটে সেমিকন্ডাক্টর একে অপরের সঙ্গে মেলাটা এমন ভাবে হতে হবে যেন কখনো কি হতে পারে, দুটো এন টাইপ সেমিকন্ডাক্টরের মাঝখানে একটা পি টাইপ সেমিকন্ডাক্টর মেটেরিয়াল থাকলে সেটা এন পি এন ট্রানজিস্টার হয়। এবং যথারীতি আর একটা ট্রানজিস্টার হয় সেটা হচ্ছে দুটো পি টাইপ সেমিকন্ডাক্টরের মাঝখানে যদি একটা এন টাইপ সেমিকন্ডাক্টর থাকে তাহলে সেটা পিএনপি ট্রানজিস্টার হয়। যথারীতি বাইপোলার জাংশন ট্রানজিস্টার হচ্ছে দু রকম, একটা হচ্ছে এনপিএন এবং আরেকটা হচ্ছে পিএনপি। আমরা সেই লাস্ট ক্লাসে কি করেছিলাম, ট্রানজিস্টার ওয়ার্কিং দেখতে গিয়ে আমরা বুঝেছিলাম কি ট্রানজিস্টারকে যদি ওয়ার্কিং মোডে আনতে হয়, ট্রানজিস্টারকে দিয়ে যদি কাজ করাতে হয় তাহলে ট্রানজিস্টারকে বায়াস করতে হবে। মোদ্দা কথা ট্রানজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে। যথারীতি ভোল্টেজ অ্যাপ্লিকেশনের পরে আমরা দেখেছিলাম কি ট্রানজিস্টারের তিনটে সেকশন, যথারীতি এমিটার, বেস এবং কালেক্টর। যথারীতি তোমরা বোর্ডে একটা ছবি দেখতে পাচ্ছ, আমি জাস্ট একটু ওভারভিউটা দিয়ে কারেন্টে ঢুকে যাব। তো যথারীতি ট্রানজিস্টারের তিনটে লেয়ার, এমিটার, বেস এবং কালেক্টর। কালেক্টর সেকশন, কালেক্টর রিজিয়ন সব থেকে চওড়া বেশি, ওয়াইডার, এমিটার রিজিয়ন ওয়াইড মডারেটলি চওড়া এবং যে বেস রিজিয়ন সেই বেস রিজিয়নটা কিন্তু একেবারেই থিন। তার সাথে সাথে এমিটার রিজিয়ন সব থেকে বেশি হাইলি ডোপড রিজিয়ন হচ্ছে এমিটার, মানে এখানে হচ্ছে একটু কম্পারেটিভলি বেশি পরিমাণের ইম্পিউরিটিস অ্যাড করতে হয় যাতে করে এখানে ফ্রি ক্যারিয়ারের, চার্জ ক্যারিয়ারের অনেক 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 বেশি সংখ্যায় ডেভেলপ হয়। যদি আমি এটাকে একটা এনপিএন ট্রানজিস্টর হিসাবে কনসিডার করি তাহলে এখানে এন টাইপ সেমিকন্ডাক্টরের মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, এখানে হিউজ নাম্বার অফ ইলেকট্রনের অ্যাভেলেবিলিটি থাকতে হবে এবং তার সাথে কালেক্টরেও কিন্তু এন টাইপ সেমিকন্ডাক্টর হতে হবে, এখানেও ইলেকট্রন থাকবে বাট এর মতো বেশি নয়, এর মতো ডেনসিটি এত বেশি হবে না। এবং মাঝখানে যে পি টাইপ সেমিকন্ডাক্টর, এই দুটো এন টাইপ সেমিকন্ডাক্টরকে আলাদা করে রেখেছে, এখানে মেজরিটি ক্যারিয়ার হিসাবে হোল থাকবে। কিন্তু যেমনটা বলেছিলাম কি বেস যেমন থিন হবে ঠিক তেমনি একেবারেই লাইটলি ডোপড হবে, মানে এর মধ্যে যে ইম্পিউরিটি ম্যাটেরিয়ালটা অ্যাড করা হচ্ছে, ডোপিং করা হচ্ছে তার পরিমাণ অত্যন্ত কম হবে। এই কয়েকটা কন্ডিশন যদি ফুলফিল করা যায় তাহলে একটা ট্রানজিস্টরের স্ট্রাকচারটা প্রপারলি কিন্তু স্ট্যান্ড করবে এবং সেই ট্রানজিস্টরের দুটো জাংশন আমরা পাবো, দুটো পিএন জাংশন, একটা হচ্ছে এমিটার বেস জাংশন আর একটা হচ্ছে কালেক্টর বেস জাংশন। যথারীতি এমিটার বেস জাংশনকে কখনো কখনো এমিটার জাংশন বলা হয় এবং এই কালেক্টর বেস জাংশনকে, বেস কমন কালেক্টর বেস জাংশনকে কখনো কখনো কালেক্টর জাংশনও কিন্তু বলা হয়। আমরা যেমনটা বলেছিলাম কি এই যে এমিটার বেস জাংশন, এই এমিটার বেস জাংশনকে অলওয়েজ যে কোনো ভাবেই কানেকশন হোক না কেন এমিটার বেস জাংশনকে ফরওয়ার্ড বায়াসে থাকতে হবে এবং কালেক্টর বেস জাংশনকে কিন্তু অলওয়েজ রিভার্স বায়াস সিচুয়েশনে থাকতে হবে। তার মানে এই দুটো জাংশনকে আমরা যখন বায়াস করব তখন এটা আমাদের মাথায় থাকতে হবে কি এই এমিটার বেস জাংশনটা যেন ফরওয়ার্ড বায়াসে থাকে এবং কালেক্টর বেস জাংশনটা যেন রিভার্স বায়াসে থাকে। এমতো অবস্থায় আমরা যদি একটা
এই এইটাকে ফরওয়ার্ড বায়াস করতে চাই, এমিটার বেস জাংশনকে যদি ফরওয়ার্ড বায়াস করতে চাই, তাহলে তোমরা লক্ষ্য করো বাই ডিফল্ট এখানে এমিটার হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর এবং বেস হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর। তো একটা এন জাংশন এখানে ফরওয়ার্ড বায়াস হবে তখনই যখন এই এন সাইডে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল থাকবে, ব্যাটারির নেগেটিভ টার্মিনালকে যুক্ত করবে, এবং এই পি সাইডে ব্যাটারির পজিটিভ টার্মিনালকে যুক্ত করবে, তখন সেটা কিন্তু ফরওয়ার্ড বায়াস হবে। কাজেই এইটা সেমিকন্ডাক্টরের এই যে তিনটে রিজিয়ন দেখছো, প্রত্যেক রিজিয়ন থেকে একটা কিন্তু টার্মিনাল বেরোবে, প্রত্যেক রিজিয়ন থেকে একটা করে টার্মিনাল এমনি করে বেরোয়, যেটা এইটাকে বেস টার্মিনাল বলা হয়। সিমিলারলি এমিটার থেকেও একটা টার্মিনাল বেরোবে, যেটাকে এমিটার টার্মিনাল বলা হবে, এবং তার সাথে সাথে কালেক্টর রিজিয়ন থেকেও একটা টার্মিনাল কিন্তু বেরোবে, যেটাকে তুমি কালেক্টর টার্মিনাল বলবে। এবার এই টার্মিনালের সাহায্যে আমরা এদেরকে কিন্তু বায়াস করব। যথারীতি এমিটার বেস টার্মিনালকে আমাকে বায়াস করতে গেলে এখানে আমি একটা ব্যাটারি লাগাবো। ব্যাটারি যেহেতু এটা পি সাইড, সুতরাং এখানে পজিটিভ, এবং এটা এন সাইড, এখানে বায়াস করতে গেলে এখানে নেগেটিভ থাকতে হবে। যেহেতু আমি সোর্স অ্যাপ্লাই করছি, সুতরাং এখানে একটা রেজিস্ট্যান্স অ্যাড করে দেবো, দিয়ে আমি এমিটারের সঙ্গে কানেক্ট করে দেবো। দেখো এই পরিস্থিতিতে এই বেস এমিটার যে জাংশনটা, এটা কিন্তু ফরওয়ার্ড বায়াস মোডে গেল। এখন আমি এটা মুছে দিলাম। এই অবস্থায় আমাকে কি করতে হবে, এই কালেক্টর বেস জাংশনকে কিন্তু রিভার্স বায়াসে নিয়ে যেতে হবে। আমরা যদি এটা একটা কমন এমিটার কনফিগারেশন দেখি, তাহলে কালেক্টরকে যদি রিভার্স বায়াসে নিতে হয়, তাহলে এটা হচ্ছে এন রিজিয়ন, এখানে ব্যাটারির পজিটিভ টার্মিনাল থাকতে হবে, এবং রিভার্স বায়াস মানে হচ্ছে, একটু লক্ষ্য করো, কালেক্টর বেস অলরেডি আমরা কিন্তু বেসে একটা ব্যাটারির পজিটিভ টার্মিনাল কিন্তু কানেক্ট করে দিয়েছি। তো কালেক্টর বেস এই জাংশনটা যদি রিভার্স বায়াসে থাকতে হয়, তাহলে বেসের এই যে জাংশনটা, এই জাংশনে হায়ার পোটেনশিয়াল হতে হবে, এবং এই পাশে জাংশনের এ পাশে লোয়ার পোটেনশিয়াল হতে হবে, তবে বলতে পারবো যে কি এটা রিভার্স বায়াসে আছে। কাজেই কালেক্টর এন্ডে পজিটিভ টার্মিনাল থাকতে হবে, বেস এন্ডে নেগেটিভ টার্মিনাল থাকতে হবে। কিন্তু আমি তো অলরেডি বেস এন্ডে একটা পজিটিভ টার্মিনাল অ্যাড করে দিয়েছি। এটা যেমন কালেক্টর এন্ডে পজিটিভ টার্মিনাল থাকা এবং বেস এন্ডেও একটা পজিটিভ টার্মিনাল আছে, বাট এই পজিটিভ টার্মিনালটার যা পোটেনশিয়াল, সেই পোটেনশিয়ালটা যদি কালেক্টর এন্ডে যে পজিটিভ টার্মিনালটা আছে তার থেকে যদি কম হয়, তাহলে বলা যায় তাহলে বলা যায় কি এটা লোয়ার পোটেনশিয়াল এবং এটা হায়ার পোটেনশিয়াল। কাজেই এমন আমি ব্যাটারি কানেক্ট করব। দেখো এখানে ফার্স্ট অফ অল একটা রেজিস্ট্যান্স অ্যাড করে দিলাম, তারপরে আমি এখানে একটা বড় ব্যাটারি, এর থেকে যাতে পোটেনশিয়াল বেশি হয় সেরকম একটা ব্যাটারি এখানে অ্যাড করব। তো মনে করো এখানে একটু আমি বেশি সেল করে দিয়ে এই ব্যাটারিটা অ্যাড করে দিলাম, এবারে এটাকে আমি কমন এমিটার হিসাবে এখানে নিয়ে গেলাম। তো লক্ষ্য করো এটা রিভার্স বায়াসে গেল। এখন তুমি অনায়াসে বলতে পারো কি এই ব্যাটারির এইখানে যা পোটেনশিয়াল, তার থেকে এখানে বেশি পোটেনশিয়াল, বিকজ এটা হায়ার পোটেনশিয়াল এখানে বেশি ভোল্টেজ বেশি। এটা যদি V2 হয় আর এটা যদি V1 হয়, তাহলে V2 ইজ মোর দ্যান V1, and that's why এই এনটা হায়ার পোটেনশিয়াল, এই এনটা লোয়ার পোটেনশিয়াল, এবং এটাকে রিভার্স বায়াস হিসাবে কিন্তু তুমি বলতে পারছো কিংবা কনসিডার করতে পারছো। যথারীতি ট্রানজিস্টরের যে অপারেশন, ওয়ার্কিং প্রিন্সিপাল লাস্ট ক্লাসে বিস্তারে আলোচনা হয়েছে, তবুও আমি একবার রিপিট করছি কি এটা সাপোজ দ্যাট একটা সিলিকন ডায়োড, সিলিকন ডায়োড, এটাও সিলিকন, মানে সিলিকনের একটা ওয়েফার, সেটাকে তুমি এভাবে তৈরি করেছো ডোপ করে। এখন এই যে ব্যারিয়ারটা রয়েছে, দেখো এটা একটা পিএন জাংশন,
এখানে যখনই পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর পাশাপাশি লেগে যায় তখন এখানে একটা ব্যারিয়ার ভোল্টেজ তৈরি হয়ে যায়, যে ব্যারিয়ার ভোল্টেজটা সিলিকন ডায়োডের ক্ষেত্রে অ্যাপ্রক্সিমেটলি 0.7 ভোল্ট, অন এন্ড অ্যারাউন্ড 0.7 ভোল্ট, 0.7 ভোল্টের মতো। ওকে, তো এই যে 0.7 ভোল্ট, এখন এই ব্যাটারি দ্বারা যদি 0.7 ভোল্ট অ্যাপ্লিকেশন হয়ে যায়, লাস্ট ক্লাসটা কিন্তু দেখতে হবে, ঠিক আছে, আরো ডিটেল করা রয়েছে। 0.7 ভোল্ট যদি অ্যাপ্লিকেশন হয়ে যায় এখানে, তাহলে এই ব্যারিয়ারটা কি ভেঙে যাবে, ব্যারিয়ারটা ভেঙে যাবে। ব্যারিয়ার ভেঙে গেলে কারেন্ট ফ্লো হতে শুরু করবে। কোন দিক থেকে কোন দিকে কারেন্ট ফ্লো হতে শুরু করবে? এই দিক থেকে কারেন্ট ফ্লো হতে শুরু করবে। এইটা যথারীতি বেস কারেন্ট হিসেবে এই কারেন্টটা ফ্লো হতে শুরু করবে। এবং কি হচ্ছে দেখো, এমিটার রিজিয়নে এই ইলেকট্রনগুলো প্রচন্ডভাবে এখানে কিন্তু প্রেসারাইজ হচ্ছে, কারণ ব্যারিয়ার গেছে ভেঙে। ফার্স্ট অফ অল ব্যারিয়ার যদি ভেঙে গেল, তাহলে এপাশের যে ইলেকট্রনগুলো, ব্যারিয়ার ভেঙে ইলেকট্রন কেন যেতে পারছিল না? কারণ এখানে যে ব্যারিয়ার ছিল এটা এন টাইপ সেমিকন্ডাক্টর, বাট এখানে যে ব্যারিয়ারটা ছিল এর এই জায়গাটা পজিটিভ চার্জ জোন হয়েছিল। যে ব্যারিয়ার পোটেনশিয়ালটা স্ট্যাবলিশ হয় ডিপ্লেশন লেয়ারে যে ব্যারিয়ার পোটেনশিয়াল স্ট্যাবলিশ হয় সেটা এন টাইপ সেমিকন্ডাক্টরে পজিটিভ পোটেনশিয়াল হয় এবং পি টাইপ সেমিকন্ডাক্টরে নেগেটিভ পোটেনশিয়াল হয়। দ্যাটস ওয়াই এই ইলেকট্রনগুলো আর ওইদিকে যেতে পারছিল না, এই পজিটিভ কে টোপকে কিংবা এই জায়গাটায় নেগেটিভ হচ্ছিল, এই নেগেটিভ ওদেরকে কিন্তু যেতে দিচ্ছিল না, অ্যালাউ করছিল না। নেগেটিভ রিপালস হচ্ছিল, মানে এই ইলেকট্রন যখন ব্যারিয়ার ভোল্টেজ ছিল তখন এই জায়গাটায় নেগেটিভ চার্জ হয়েছিল। এই নেগেটিভ চার্জ কি করছিল, এই ইলেকট্রনকে আবার কিন্তু বাউন্স করে ফিরিয়ে দিচ্ছিল। যখন এই ব্যারিয়ার গায়েব হয়ে গেল এবং এই ব্যাটারি পোটেনশিয়ালের জন্য যথেষ্ট এই এমিটার সেকশনে প্রথমত ইলেকট্রনের ডেনসিটি সো মাচ হাই, তারপরে এই ব্যাটারির এই নেগেটিভ ব্যাংক সেই নেগেটিভ ব্যাংকের চাপের জন্য, এটা তো ইলেকট্রন ব্যাংক বেসিক্যালি, চাপের জন্য ইলেকট্রন প্রচন্ডভাবে যখন এখানে প্রেসারাইজ হচ্ছে, তখন এই যে ইলেকট্রনগুলো এই প্রথমত এটা ভেঙে গিয়ে ইলেকট্রনগুলো প্রচন্ডভাবে গতিপ্রাপ্ত হচ্ছে, কাইনেটিক এনার্জি পাচ্ছে ইলেকট্রনগুলো। কাইনেটিক এনার্জি পেয়ে এই ইলেকট্রনগুলো ফার্স্ট অফ অল এখানে এসে এমনি করে বেস দিয়ে বেরিয়ে যাবে, কারণ তোমার প্রেসারটা এখান দিয়ে অ্যাপ্লাই হচ্ছে, সার্কিটটা কমপ্লিট করছে এইটা। কিন্তু এই ইলেকট্রন এত জোরে প্রেসারাইজ হচ্ছে এবং তার দরুন খুব প্রচন্ড গতিপ্রাপ্ত হচ্ছে, কাইনেটিক এনার্জি লাভ করছে, কাজেই এই ইলেকট্রনগুলো কিন্তু ছুটছে। ফার্স্ট অফ অল এই ব্যারিয়ারটাকে ভাঙলো, ডিফিউজ করলো, এন্ড সেকেন্ড থিং ইজ দ্যাট এই কাইনেটিক এনার্জির জন্য তার এমনি যে পথটা হয়, এই কিছু ইলেকট্রন এদিক থেকে বেরোচ্ছে, লাস্ট ক্লাসে আলোচনা করা আছে, কিছু ইলেকট্রন প্রচন্ড গতির জন্য এই ব্যারিয়ারটাকেও ডিফিউজ করে দিচ্ছে, আর এই ব্যারিয়ারের এখানে এটা তো এন টাইপ, এই ব্যারিয়ারের এখানে পজিটিভ চার্জ রয়েছে না, পজিটিভ চার্জ রয়েছে। তো এই কি করছে, ইলেকট্রনকে আরো জোর করে অ্যাট্রাক্ট করলে এই ইলেকট্রন যেটা গতিপ্রাপ্ত হয়ে যাওয়ার কথা এই লাইনে, তারা এত কাইনেটিক এনার্জি পেয়ে যাচ্ছে কি এই থিন লেয়ার একদম, আমি বলেছিলাম কি বেসের লেয়ার একদম থিন হতে হবে। তো এই থিন লেয়ার বেসকে ক্রস করে এই সেকেন্ড জাংশনটাকে ডিফিউজ করে এ চলে এলো হচ্ছে কালেক্টর রিজিয়নে। দেখো কালেক্টর রিজিয়নে যখন এলো, তখন কালেক্টর রিজিয়ন এমনিতেই পজিটিভলি চার্জ হয়েছিল, নেট চার্জ পজিটিভ চার্জ ছিল। তুমি ভাবছো কেন এরকমটা হলো? দেখো এটা এমনিতে তো এন টাইপ ক্রিস্টালে মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রন থাকা সত্ত্বেও নর্মাল স্টেটে যে কোনো সেমিকন্ডাক্টর, সে এন হোক কিংবা পি হোক, সে তো ইলেকট্রিক্যালি নিউট্রাল ছিল। কিন্তু আমি যখন এখানে এই ব্যাটারিটা লাগিয়েছি, ব্যাটারি লাগানোর ফলে এই জাংশনটা যখন রিভার্স বায়াসে গেছে এবং এখানে পজিটিভ টার্মিনাল এই এন টাইপ সেমিকন্ডাক্টরের সঙ্গে কানেক্ট করা আছে, কিছু ইলেকট্রন তো এই ব্যাটারির পজিটিভ টার্মিনাল নিজের দিকে পুল করে নেবে,
যেই পুল করে নেবে এখান থেকে ইলেকট্রন ঘাটতি হয়ে গেল, ইলেকট্রন ঘাটতি হয়ে যাওয়া মানে পজিটিভ চার্জ কিন্তু ওখানে কিন্তু রেজাল্টেন্টলি পজিটিভ চার্জ স্টে করে যাচ্ছে। কাজেই এই জায়গাটায় পজিটিভ চার্জ, ধরে নেওয়া যাক কি এই জায়গাটায় পজিটিভ চার্জ হয়ে আছে, যে কারণে আর ইলেকট্রন টানতে পারিনি, কারণ এর নেট চার্জ পজিটিভ হয়ে যাচ্ছে, তোমারও নেট চার্জ পজিটিভ, তুমি পজিটিভ জোন থেকে কি করে ইলেকট্রনকে টেনে আনবে? কাজেই এ কিন্তু আর এর সঙ্গে শক্তিতে পারিনি বলে এ চুপচাপ আছে। এই মুহূর্তে যদি কি সেই যে ইলেকট্রন লুজ করে গেছিল সেই ইলেকট্রন কিংবা তার থেকে অধিক ইলেকট্রন এই জোনে চলে আসে, এই জোনে চলে আসে, তাহলে কি হচ্ছে, এখানে যে পজিটিভ চার্জটা ছিল সেই পজিটিভ চার্জটাকে ফার্স্ট অফ অল ক্যান্সেল করছে এবং অনেক বেশি পরিমাণে ইলেকট্রন এসে এই জায়গাটাকে নেগেটিভলি চার্জ করে দিচ্ছে। যেই নেগেটিভলি চার্জ করে দিচ্ছে তখন কি হচ্ছে, এটা পজিটিভলি চার্জ রয়েছে, হিউজ পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়ে যাচ্ছে, তখন এই ইলেকট্রনগুলোকে প্রচন্ড গতিতে নিজের দিকে টেনে নিচ্ছে কালেক্টর, নিচের দিকে টেনে নিচ্ছে কালেক্টর। কালেক্টর সেই ইলেকট্রনগুলোকে আবার এমনি করে ব্যাটারির মধ্যে দিয়ে পাস করে এমিটারকে আবার ফেরত দিয়ে দিচ্ছে, এমিটারকে আবার ফেরত দিয়ে দিচ্ছে। তো এখন আমার একটা এক্সাম্পল হিসাবে আমি ধরে নিই কি 100টা ইলেকট্রন এখান থেকে ডিফিউজ করে এই পি রিজিয়নে ফার্স্ট অফ অল গেছিল, পি রিজিয়নে 100টা ইলেকট্রন ডিফিউজ করে গেছিল, তার থেকে অধিকাংশ ইলেকট্রন, আমরা এতটাই বেসটাকে থিন করি এবং লাইটলি ডোপড করি কি এখানে যেন ইলেকট্রন বেশি না দাঁড়াতে পারে, অধিকাংশ ইলেকট্রন যেন এই সেকেন্ড জাংশনকেও ব্রেক করে কালেক্টর রিজিয়নে চলে যেতে পারে। কালেক্টর রিজিয়নে যদি চলে যায় তাকে রিসিভ করার জন্য এই ব্যাটারির পজিটিভ টার্মিনাল কিন্তু বসে আছে, সে কিন্তু ওখান থেকে ওকে রিসিভ করে নিয়ে টেনে নেবে, পুল করে নিয়ে এদিক দিয়ে আবার পাঠাবে। ধরে নেওয়া যাক এখান থেকে 100টা ইলেকট্রন যাচ্ছে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে কি কালেক্টর রিজিয়নে কতটা যাবে এবং এই বেসের মধ্যে দিয়ে কতটা যাবে। তো আমি লাস্ট ক্লাসেও বলেছিলাম কি 100টার মধ্যে ম্যাক্সিমাম 5% যাবে হচ্ছে বেসের মধ্যে দিয়ে ইলেকট্রন, বেসের মধ্যে দিয়ে 5% ইলেকট্রন পাস হবে, এন্ড মোর দ্যান 95% অফ ইলেকট্রন, অ্যাটলিস্ট 95% অফ ইলেকট্রন কিন্তু কালেক্টর রিজিয়নে তোমাকে প্রবেশ করাতে হবে। সেইভাবেই কিন্তু বেসিক স্ট্রাকচারটা, এর বেসিক স্ট্রাকচারটা সেভাবেই তৈরি হচ্ছে। ইনফ্যাক্ট এখানে যখন 95% অফ ইলেকট্রন এইদিকে ফ্লো করছে তখন কালেক্টর কারেন্ট ফ্লো হচ্ছে, ইলেকট্রন ফ্লো হচ্ছে, তাহলে কালেক্টর কারেন্ট কোন দিকে ফ্লো হচ্ছে, কালেক্টর কারেন্ট আইসি এইদিকে ফ্লো হচ্ছে, এবং বেস কারেন্ট কোন দিকে ফ্লো হচ্ছে, এইদিকে যদি ইলেকট্রন এইদিকে অ্যাট্রাক্ট হয় তাহলে বেস কারেন্ট কিন্তু ফ্লো হচ্ছে এই ডাইরেকশনে, যেটা হচ্ছে আইবি। এখন এখানে 5% কারেন্ট, এখানে 5% কারেন্ট, আমি টোটাল কারেন্টকে যদি এক অংশ ধরি এই, আচ্ছা ওকে, তো এই 95% মানে ধরি 95টা ইলেকট্রন এখান থেকে রিটার্ন করে দিচ্ছে একে, আবার এ যে 5টা ইলেকট্রন নিচ্ছে সেও একে এখানে রিটার্ন করে দিচ্ছে, তাহলে এখানে সেই 100টা মিট করলো, 100টা মিট করলো। তাহলে এই যে ইলেকট্রনটা এই দিকে ঢুকলো, তাহলে কারেন্ট কোন দিকে ফ্লো হচ্ছে, দিস ইজ, দেখো এটাকে যদি আরেকটু আমি বড় করে আঁকি, এটাকে যদি আরেকটু বড় করে আঁকি, তাহলে ইলেকট্রন এসে এমনি করে ঢুকে যাচ্ছে, এদিক থেকে 5টা ইলেকট্রন, এদিক থেকে 95 ইলেকট্রন, তাহলে 100টা ইলেকট্রন এদিকে ঢুকে যাচ্ছে, তাহলে ইলেকট্রন যদি এদিকে ঢুকে যায় তাহলে কারেন্ট কোন দিকে ফ্লো হচ্ছে, কারেন্ট হচ্ছে এই দিকে ফ্লো হচ্ছে আইই। যথারীতি এই কারেন্ট, এই যে কারেন্ট, এই কারেন্টের 5% ওদিকে যাচ্ছে আইবি হিসাবে এবং 95% কারেন্ট এই দিকে যাচ্ছে। এখন যদি তুমি এই কারেন্টটাকে এক অংশ ধরে নাও, বোঝো একটু ভালো করে, এই কারেন্টটাকে এক অংশ ধরে নাও, এক অংশ কারেন্ট, এক ইউনিট কারেন্ট, তো এক ইউনিট কারেন্টের কত অংশ এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, তাহলে এই কারেন্টটা এদিকে যা যাচ্ছে সেটা হচ্ছে কালেক্টর কারেন্ট। এখন আমি অন্তত এটা তো বলতে হবে, দেখো আইই এমিটার কারেন্ট ইজ ইকুয়ালস টু কালেক্টর কারেন্ট প্লাস বেস কারেন্ট আইবি। যথারীতি এই যে কারেন্টটা, এই যে কারেন্ট, আমি ইলেকট্রন ফ্লোটাকে আপাতত যে কারেন্ট বলি, যদিও তার উল্টো দিকে হয়, ইলেকট্রন ফ্লো এদিক থেকে 100টা ইলেকট্রন বেস রিজিয়নে প্রবেশ করছে, পি রিজিয়নে প্রবেশ করছে, সেই পি রিজিয়ন থেকে 5% ইলেকট্রন বেস রিজিয়ন দিয়ে পাস করছে এবং 95% ইলেকট্রন কালেক্টর রিজিয়ন দিয়ে পাস করছে, তার মানে আইসি প্লাস আইবি ইকুয়ালস টু আই, ফার্স্ট অফ অল, ওকে, ভেরি গুড। দেন তুমি আইসি আর এই যে আলফা এন্ড বিটা, এটা একটু বোঝো, আলফা এন্ড বিটা কিছুই নয়,
তোমাকে কি দেখালাম, এটা হচ্ছে কালেক্টর কারেন্ট, এটা হচ্ছে এমিটার কারেন্ট এবং এটা হচ্ছে বেস কারেন্ট। যথারীতি এই তিনটে কারেন্টের মধ্যে রিলেশনটা যখন আমরা বোঝাই তখন আলফা এন্ড বিটা টার্ম দিয়ে বোঝাই। আলফা এন্ড বিটা টার্ম দিয়ে বোঝাই কিরকম? আলফা হচ্ছে, দেখো, আইসি ইজ ইকুয়ালস টু আই ই এর আলফা অংশ। বোঝো, আইসি ইজ ইকুয়ালস টু আই ই এর আলফা অংশ। এখন আমি কি বলেছিলাম, এখানে 100টা ইলেকট্রন, 100টা ইলেকট্রন, এদিকে কটা? 95টা ইলেকট্রন। তাহলে এটাকে 100কে যদি 1 ইউনিট ধরে নিই তাহলে এইদিকে যাবে কত? 0.95। 1 ইউনিট ধরে নিলে 0.95। এদিকে কত যাবে? 0.05 অংশ। তার মানে এই যে আইসি ইজ ইকুয়ালস টু আই ই এর আলফা অংশ। আলফা ইজ নাথিং কি আই ই এর কত অংশ? আই ই এর এমিটার কারেন্টের কত অংশ কালেক্টর কারেন্ট, সেটাই আলফা। তার মানে এখানে লিখতে পারি আইসি ইজ ইকুয়ালস টু আলফা অফ আই ই। তাহলে আলফা কত হবে? আলফা কত হবে তুমি বুঝে যাবে। দেখো, এখানে যদি 1 ইউনিট ধরো তাহলে আলফা 0.95। কেন? কারণ আলফা ইজ ইকুয়ালস টু আই সি ওভার আই ই। এর সর্বোচ্চ ভ্যালু 1 হতে পারে, সর্বোচ্চ ভ্যালু 1 হতে পারে যদি বেস কারেন্ট 0 হয়, সম্পূর্ণটাই ওদিকে চলে গেছে। তাহলে এর সম্পূর্ণটা যদি ওদিকে চলে যায় তাহলে আইসি ইজ এক্স্যাক্টলি 100% অফ আই। তাহলে এর সর্বোচ্চ ভ্যালু 1 হতে পারে, 1 এর বেশি কিন্তু হতে পারে না। হলো, এটা হচ্ছে রিলেশন বিটুইন, আলফা ইজ দ্য রিলেশন বিটুইন আইসি এন্ড আইই। মানে হচ্ছে আলফা হচ্ছে একটা অংশ, কি কত অংশ এমিটার কারেন্টের, কত অংশ কালেক্টর কারেন্ট। যদি বিটার কথা বলি তাহলে বিটা রিলেট করায় হচ্ছে, এটা এখানে একটু মুছে দিই। দেখো, আলফা ইজ রিলেটেড টু আইসি ওভার আইই, মানে আইই এর কত অংশ আইসি, এন্ড বিটা ইজ রিলেটেড টু আইসি ওভার আইবি। বুঝো, বিটা হচ্ছে রিলেশন বিটুইন আইসি এন্ড আইবি। মানে হচ্ছে বিটা হচ্ছে, দেখো, আইসি, আবারও আইসি বেস কারেন্টের কত অংশ, আইবি এর কত অংশ, এই কত অংশ, এই কতটাই হচ্ছে বিটা, কত অংশ, তার মানে বিটা অংশ। বুঝো একটু, আইসি ইজ ইকুয়ালস টু আইবি এর বিটা অংশ। এখন যদি তুমি বলো কি এখানে স্যার যাচ্ছে 5, এখানে কত 95, তাহলে এর কত অংশ? 19 টাইমস, 19 গুণ। কিরকম? তাহলে এখানে লেখা যেতে পারে কি আইসি ইজ ইকুয়ালস টু বিটা অফ আইবি, এবং যথারীতি বিটা ইকুয়ালস টু আইসি বাই আইবি। এটা কিন্তু 1 এর থেকে অনেক বেশি হবে, এন্ড দিস ইজ কারেন্ট গেইন। এই যে বিটাটাই হচ্ছে কারেন্ট গেইন, 1 এর থেকে অনেক বেশি। কিরকম? তুমি এখানে মাত্র এই ব্যাটারিটা অ্যাড করে মাত্র সাপোজ দ্যাট 5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করিয়েছো, এবং তার দরুন তোমার এখানে 95 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে। কারেন্ট গেইন হলো নাকি? ইনফ্যাক্ট এখানে এই কারেন্ট যত বাড়বে, এই পোটেনশিয়াল বাড়িয়ে এর কারেন্ট যত তুমি বাড়াবে না, তত এর কারেন্ট বাড়বে। ঠিক যে রেশিওতে তুমি বেস কারেন্ট বাড়াবে, সেই রেশিওতে কালেক্টর কারেন্ট বাড়াবে। তার মানে কালেক্টর কারেন্ট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু বেস কারেন্ট। যদিও বেস কারেন্ট খুবই অল্প পরিমাণ বেস কারেন্টকে পাস করিয়ে, একদম অল্প পরিমাণ বেস কারেন্টকে পাস করিয়ে তুমি অনেক বেশি পরিমাণ কালেক্টর কারেন্ট পেতে পারো, এন্ড দিস ইজ কারেন্ট গেইন। এন্ড বিটা হচ্ছে সেই কারেন্ট গেইন। বিটার ভ্যালু যদি তুমি জানতে পারো তাহলে কারেন্ট কত টাইমস গেইন হচ্ছে, কারেন্টের অ্যাম্প্লিফিকেশন হচ্ছে, কারেন্ট কত টাইমস গেইন হচ্ছে সেটা কিন্তু জানতে পারা যাবে।
এখন চলে আসি এই আলফা এবং বিটার মধ্যে একটা নির্দিষ্ট রিলেশন রয়েছে, একটা নির্দিষ্ট রিলেশন রয়েছে। সেই নির্দিষ্ট রিলেশনটা কি, আমি এখানে এটা মুছলাম। নির্দিষ্ট রিলেশনটা একটু বুঝে নি। নির্দিষ্ট রিলেশনটা হলো, দেখো আমি ফার্স্ট অফ অল ম্যাথামেটিক্সে যাব না, আমি বলছি কি এটা যদি এক অংশ হয়, এমিটার থেকে এমিট করা ইলেকট্রন যদি এক অংশ হয়, এনপিএন এ ইলেকট্রন এমিট করছে, পিএনপি তে হলে হোল এমিট করতো, এটা যদি এক অংশ হয় তার কত অংশ এখানে গেছে? আলফা অংশ। আলফা অংশ আমি তো বলেছি, আইসি হচ্ছে সেটাই, আই এর আলফা অংশ, আই এর আলফা অংশ, বুঝো, আই এর আলফা অংশ ধরে নিলাম এখানে আলফা অংশ গেছে। তার মানে এটা যদি এক অংশ হয় তাহলে একের আলফা অংশ গেছে। এক থেকে আলফা অংশ যদি এদিকে চলে যায় তাহলে এদিকে গেছে কত? এদিকে গেছে কত? এক অংশ ধরেছিলাম, তাহলে 1 মাইনাস আলফা। এদিকে গেছে কত? আইবি হিসাবে কত গেছে? 1 মাইনাস আলফা। আবার বলি, এখানে এক অংশ যদি কনসিডার করি তাহলে এক অংশের থেকে যদি আলফা অংশ আইসি হিসাবে চলে যায়, আইসি হিসেবে চলে যায়, তাহলে আই বির জন্য বেঁচে থাকছে কত? এক অংশ থেকে আলফা বাদ গেলে যতটা থাকছে ততটাই থেকে যাচ্ছে। তাহলে আইবি ইকুয়ালস টু 1 মাইনাস আলফা চলে গেছে, আলফা ইকুয়ালস টু আইবি। তাহলে আলফা ইকুয়ালস টু হচ্ছে আইসি এন্ড 1 মাইনাস আলফা ইজ ইকুয়ালস টু হচ্ছে আইবি। বুঝো, আইবি। আচ্ছা, একটু আগে তোমাকে যখন এইখানে রেখেছিলাম তখন আমি দেখিয়েছিলাম কি বিটা ইজ ইকুয়ালস টু আইসি ওভার আইবি, রাইট? আইসি ওভার আইবি। এবারে আইসি ইকুয়ালস টু কত? আইসি ইকুয়ালস টু আলফা, আইসি ইকুয়ালস টু আলফা। আইবি ইকুয়ালস টু কত? আইবি ইকুয়ালস টু 1 মাইনাস আলফা। দিস ইজ দ্য definite relation between alpha and beta. Beta is equals to alpha by 1 minus alpha. আচ্ছা, এটাকে যদি ম্যাথামেটিক্যালি দেখতে চাও তাহলে ম্যাথামেটিক্যালি দেখতে চাও এখানে করে দিই। ম্যাথামেটিক্যালি যদি দেখতে চাও তাহলে দেখো, তুমি এখান থেকে যে কোনো একটাকে ক্যারি করতে পারো, এটাকে ক্যারি করে নাও, এই রিলেশনটাকে ক্যারি করে নাও। এই রিলেশনটাকে ক্যারি করে তুমি কি লিখছো? আইসি ইজ ইকুয়ালস টু আলফা আই। আচ্ছা, এখানে আইসি ইজ অলসো ইকুয়ালস টু আলফা। আই এর জায়গায় আইসি প্লাস আইবি লিখতে পারো না? ওকে, দুটো কারেন্ট মিলেই তো আইসি প্লাস আইবি। ওকে ওকে, তো এটাকে যদি মাল্টিপ্লাই করো তো আইসি ইজ ইকুয়ালস টু আলফা আইসি, এটাকে মাল্টিপ্লাই করো, আলফা আইসি প্লাস আলফা আইবি। এবারে এই আইসি এর পাশে এন্ড এই আলফা আইসি কে এর পাশে নিয়ে এসো, তাহলে আইসি মাইনাস আলফা আইসি কে এর পাশে নিয়ে এসো, মাইনাস আলফা আইসি ইজ ইকুয়ালস টু আলফা আইবি। হলো? এবারে দেখো এখান থেকে করি, এই লাইনটা এখানে ক্যারি করছি, এখান থেকে আইসি কমন নাও, আইসি কমন নাও, আইসি কমন নিলে 1 মাইনাস আলফা থাকছে এবং এপাশে থাকছে আলফা আইবি। এবারে এই আইবি কে এপাশে নিয়ে আসো, 1 মাইনাস আলফাকে ওপাশে নিয়ে যাও, তাহলে আইসি বাই আইবি ইজ ইকুয়ালস টু আলফা বাই 1 মাইনাস আলফা। তো আইসি বাই আইবি ইজ ইকুয়ালস টু বিটা। সো বিটা ইজ ইকুয়ালস টু আলফা বাই 1 মাইনাস আলফা, আলফা বাই 1 মাইনাস আলফা। সো এটাই ছিল আলফা এবং বিটা যে রিলেটেড টার্মগুলো কারেন্টের সঙ্গে, কালেক্টর কারেন্ট, বেস কারেন্ট এবং এমিটার কারেন্ট, এদের সঙ্গে যে রিলেশনটা ছিল সেটা ডিটেল, এটাই আলফা বিটা, এর বাইরে আর কিছু নেই। আর কারেন্ট গেইন হচ্ছে বিটা, বিটাকে আমরা কারেন্ট গেইন বলি এবং বিজেটি দিয়ে আমরা কারেন্ট গেইন করি, বিজেটি দিয়ে। এর পরবর্তী ক্লাসগুলো আমি যথারীতি বলেছিলাম কি ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর, একটা বেশ কয়েকটা ক্লাস হবে, ফিল্ড এফেক্ট ট্রানজিস্টরের অনেক ভাগ আছে, বেশ কয়েকটা ক্লাস হবে, সাথে থেকো ততক্ষণ, এন্ড থ্যাংক ইউ সো মাচ।